২৬ নভেম্বর ১৯৩০ সালে কানাডার দ্য মেড ইন ডেলি জার্নাল নিউজপেপারের ফ্রন্ট পেজে একটা খবর ছাপা হয়। খবরের টাইটেল ছিল ভিলেজ অব দ্য ডেড। এই খবরটা পুরো কানাডায় ভয়ের ঢেউ তুলে দিয়েছিল, কারণ উত্তর কানাডার একটা পুরো কবিলা রাতারাতি কোনো চিহ্ন ছাড়াই কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আরেকবার স্বাগত দর্শকবৃন্দ। উত্তর কানাডার দূর দূরান্তের এলাকায় অবস্থিত এই হল অ্যাঞ্জিকোনি লেক। এই লেকের তীরে একটা ছোট বসতিতে এস্কিমো নামের একটা উপজাতি বাস করত। এখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক থাকত। তারা লেক থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। উত্তর কানাডার এই এলাকায় হাজার হাজার নয়, লাখ লাখ বর্গ কিলোমিটার জুড়ে মাত্র কয়েক হাজার মানুষ বাস করে, আর এর কারণ এখানকার অত্যন্ত কঠিন আবহাওয়া। অ্যাঞ্জিকোনি লেকে মাছ ছাড়াও আশপাশের এলাকায় অন্যান্য জন্তু শিকার ধরা হয়, এজন্য অনেক শিকারী এখানে আসে। ১৯৩০ সালের নভেম্বরের একটা খুব ঠান্ডা দিন ছিল। জো লেবেল নামে এক শিকারী এই এলাকায় শিকার করতে এসেছিল। শিকারে সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তার খেয়ালই ছিল না কখন অন্ধকার হয়ে গেছে। তার মাথায় একটা আইডিয়া ছিল, আগের মতোই অ্যাঞ্জিকোনি লেকের তীরে এস্কিমো কবিলার বসতিতে গিয়ে রাত কাটিয়ে দেবে। এই কবিলার লোকেরা বাইরের লোকদের খুব আপ্যায়ন করার জন্য বিখ্যাত ছিল। তাই জো লেবেল তার সামগ্রী বেঁধে এস্কিমোদের দিকে রওনা দিল। সেটা ছিল চাঁদের আলোয় ভরা একটা রাত, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত পুরোপুরি নিস্তব্ধতা। না কোনো মানুষ দেখা যাচ্ছে, না কারো আওয়াজ। সে শুধু নিজের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। যদিও আগেও সে এমন করেছে, কিন্তু আজ কিছু একটা অস্বাভাবিক লাগছিল। বসতির কাছে পৌঁছতেই সে বুঝতে পারল কুকুরের আওয়াজ আসছে না। এই কুকুরগুলো বসতির লোকেরাই পোষা ছিল, কিন্তু আজ বসতির কাছে এসেও শুধু নির্জনতা আর স্তব্ধতা। এইসব অনুভব করতে করতে জো তার পায়ের গতি বাড়িয়ে দিল। তার মনে হচ্ছিল হয়তো গ্রামের লোকেরা ঘুমিয়ে পড়েছে বা কোথাও গেছে। দূর থেকেই সে বসতির খেমেগুলো দেখতে পাচ্ছিল। কিছু খেমে থেকে ধোঁয়া উঠছিল, কিন্তু কাছে গিয়েও কারো আওয়াজ পেল না। অবশেষে যখন জো লেবেল বসতিতে ঢুকল, তখন সে অবাক হয়ে গেল। এখানে না কোনো মানুষ আছে, না কোনো জন্তু। কিন্তু তার জন্য সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল, কিছু খেমের ওপর থেকে ধোঁয়া উঠছিল, যেন ভিতরে কেউ আছে। সে র্যান্ডাম একটা খেমে ঢুকল, কিন্তু সেখানেও কেউ নেই। আর সব খেমেরও একই অবস্থা। হয়তো জো এই দৃশ্য দেখে উপেক্ষা করে চলে যেত, কিন্তু একটা জিনিস তাকে আরও বেশি বিচলিত করে দিল। কিছু খেমে রান্নার বাসন চুলার উপর ছিল, কিন্তু খাবার পুড়ে গিয়েছিল। মানে কেউ রাতের খাবার রান্না করার জন্য রেখেছিল, কিন্তু খেতে পারেনি। এমনকি বসতির মহিলারা যারা সেলাই করত, তাদের কাপড়ও সেখানে ছিল, আর শুঁয়ে সুতো গোজা ছিল। মনে হচ্ছিল যেন বসতির লোকেরা হঠাৎ করে এখান থেকে চলে গেছে। কিন্তু গেল কোথায়? জো লেবেল পুরো বসতি তল্লাশি শুরু করল। সে দেখল কবিলার লোকেরা যে কুকুরগুলো পুষত, তাদের গলায় দড়ি বাঁধা ছিল, কিন্তু কুকুরগুলো ক্ষুধায় মরে গিয়েছিল। অথচ কুকুরের সামনে খাবার ছিল, কিন্তু খাবার দেওয়ার মানুষ কেউ ছিল না। এক জায়গায় সে একটা কবর খোঁড়া দেখতে পেল। এই কবর দেখে মনে হচ্ছিল খোঁড়া হয়েছে খুব বেশি সময় হয়নি। এসব দেখে জো লেবেলের উদ্বেগ আর ভয় আরও বেড়ে গেল। সে রাতের বেলা একা এই দৃশ্য দেখে খুব ঘাবড়ে গিয়েছিল। এখানকার লোকেরা যখন কোথাও যায়, তখন কুকুর সঙ্গে নিয়ে যায়। কিন্তু এসব দেখে মনে হচ্ছিল এখানে কিছু অদ্ভুত ঘটেছে, কোনো অঘটন ঘটেছে, যার জন্য লোকেরা হঠাৎ কোথাও চলে গেছে। এতটাই যে তারা কুকুর, কাপড়, খাবার আর জ্বলন্ত আগুনও নিভাতে পারেনি। জো এসব দেখে আর সহ্য করতে পারল না। সে তাড়াতাড়ি কাছের টেলিগ্রাফ অফিসে গেল আর রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের ক্যাম্পে যোগাযোগ করল আর চোখে দেখা সব কিছু জানালো। পুলিশ যখন গ্রামে পৌঁছল, তখন জো যা বলেছিল সব সত্যি প্রমাণিত হলো। পুলিশের সন্দেহ হলো হয়তো কেউ আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। কিন্তু যদি তাই হতো, তাহলে বসতিতে কোথাও না কোথাও রক্তের চিহ্ন পাওয়া যেত। রক্ত না পাওয়া গেলে মারামারির কারণে কিছু জিনিস ছড়িয়ে থাকত। পুলিশ তৎক্ষণাৎ গ্রামবাসীদের খোঁজার জন্য সার্চ অপারেশন শুরু করল। এই সার্চ অপারেশনে একটা খুব অদ্ভুত জিনিস দেখা গেল, যেটা হয়তো জো লক্ষ্য করেনি। পুরো বসতি বরফে ঢাকা ছিল, কিন্তু সেই বরফে কারও পায়ের ছাপ ছিল না। শুধু একজনের পায়ের ছাপ ছিল, আর সেটা জো লেবেলের নিজের। মানে জো ছাড়া এই বসতিতে কেউ আসেনি আর কেউ যায়নি। তাহলে বসতির লোকেরা গেল কোথায়? লেকের উপরও বরফ জমেছিল, আর বসতির লোকেদের ক্যানোগুলো জমিনে দাঁড় করানো ছিল। কারণ এই ঋতুতে মাছ শিকার হয় না, তাই ক্যানোগুলো জমিনে টেনে পার্ক করে রাখা হয়। যদি বসতির লোকেরা লেকে সাঁতরে কোথাও যেত বা কেউ তাদের মেরে লেকে ফেলে দিত, তাহলে লেকের উপরের বরফের লেয়ার কোথাও না কোথাও ভাঙা বা ছড়িয়ে থাকত। পুলিশের তদন্তে এটাও জানা গেল যে এই লোকেরা জো আসার ৪-৫ দিন আগেই অদৃশ্য হয়ে গিয়েছিল। কারণ কুকুরগুলো ১-২ দিন না খেয়ে মরে না, আর ঘর থেকে বেরোনো ধোঁয়া এটা প্রমাণ করে যে তারা এখান থেকে বেশি সময় আগে যায়নি, কারণ এই ধোঁয়া কাঠ নিভে যাওয়ার পরেও অনেকক্ষণ বেরোয়। পুলিশের সামনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু উত্তর একটাও না। কয়েক মাসের সার্চ অপারেশনের পর পুলিশ এই কেসকে আনসলভড বলে চিরতরে বন্ধ করে দেয়।
আর সময়ের সাথে সাথে লোকেরাও এটা ভুলে যায়। এই ঘটনার 50 বছর পর 1984 সালে রজার বোর আর নাইজেল ব্লান্ডার নামে দুই লেখক একটা আর্টিকেল লিখলেন। তারা পুরো ঘটনাকে এলিয়েনের সাথে যুক্ত করার চেষ্টা করলেন। তারা লিখলেন, যখন তারা অ্যাঞ্জিকুনি লেকের কাছে এলাকা এক্সপ্লোর করতে গিয়েছিলেন, তখন একজন শিকারী আর তার দুই ছেলের সাথে দেখা হয়। তারা বলেছে তারা প্রায়ই লেকের উপরে উঠতে থাকা কিছু অবজেক্ট দেখেছে যাদের আকার আলাদা, আর সেগুলো ঠিক সেই বসতির দিকে যাচ্ছিল যেখানে এস্কিমো উপজাতি থাকত। এই গল্পকে ভিত্তি করে বলা হয়েছিল হয়তো সেই রাতে এলিয়েনরা নেমেছিল আর বসতির সব লোককে নিয়ে গিয়েছিল। এলিয়েনের উপস্থিতি আর তাদের আক্রমণের কোনো কঠিন প্রমাণ এই দুই লেখকের কাছে ছিল না, তাই বেশিরভাগ লোক এটা বিশ্বাস করেনি আর এই থিওরিকে প্রত্যাখ্যান করেছে। এরপর অনেকে এস্কিমো কবিলার অদৃশ্য হওয়া নিয়ে আলাদা আলাদা গল্প বানাতে শুরু করল। কিন্তু সত্য এটা যে এই ঘটনার 100 বছর হতে চলেছে, কিন্তু আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কারও কাছে নেই। অ্যাঞ্জিকুনি লেকের বসতির লোকেরা কোনো চিহ্ন ছাড়াই কোথায় চলে গেল? এস্কিমো কবিলার অদৃশ্য হওয়ার ঘটনা আজও একটা রহস্য হয়ে আছে। আশা করি ফ্যাক্টস্পেয়ারের এই ভিডিওটাও তোমরা পুরোপুরি লাইক আর শেয়ার করবে। তোমাদের ভালোবাসাপূর্ণ কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। পরের অসাধারণ ভিডিওতে দেখা হবে।